প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়ই। আজকে তোমাদের মাঝে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের প্রথম ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তাহলে আজকের প্রথম পার্ট শুরু করছি। শিক্ষার্থীরা, তোমাদের যে অধ্যায়ে চতুর্থ অধ্যায়ে যে শিরোনামটি রয়েছে সেটা হলো নিউটনীয় বলবিদ্যা। নিউটনীয় বলবিদ্যা বিষয়ে আলোচনা করার জন্য এবং এর সহজার্থে আমি তোমাদেরকে এভাবে আলোচ্যসূচি বিভক্ত করেছি। প্রথমের অংশে থাকবে নিউটনের গতিসূত্র, পরের অংশে থাকবে নিউটনীয় গতির সূত্রাবলী এবং সেখানে জড়তার ভ্রামক, টর্ক এইসব বিষয়ে প্রধানত আলোচনা হবে এবং সবশেষে রয়েছে সংঘর্ষ বিষয়ে আলোচনা। শিক্ষার্থীরা, তাহলে আমাদের আজকের পাঠে আমরা চলে যাচ্ছি। আমাদের প্রথমেই যে শিরোনামটি বা আলোচ্যসূচিতে রয়েছে তা হচ্ছে নিউটনের গতিসূত্র। শিক্ষার্থীরা, তোমরা বিজ্ঞানী স্যার আইজাক নিউটনের নাম নিশ্চয়ই জেনেছ। তোমরা যেহেতু এসএসসি পর্যায়ের এবং ক্লাস অষ্টম শ্রেণীতেও এ বিষয়ে কিছুটা সম্যক ধারণা ছিল। সে বিজ্ঞানী আইজাক নিউটন ব্রিটিশ বিজ্ঞানী, যিনি 1687 সালে তার অমর গ্রন্থ ন্যাচারালিস ফিলোসফিয়া প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা গ্রন্থে গতি এবং বলের মধ্যে সম্পর্ক স্থাপন করে একটি অবিস্মরণীয় 3টি সূত্র দিয়েছেন। এই সূত্রগুলো চিরায়ত বলবিদ্যা তথা পদার্থবিজ্ঞানের ভিত্তিরূপে গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীরা, এই সূত্র 3টি তোমরা ভালোভাবেই রপ্ত করেছ। এখানে দেখো, সূত্রে আর কিছুটা আমি বিষয়ের সাথে তোমাদেরকে যোগসূত্র করে আমি কিছুটা আলোচনা করছি। দেখো, প্রথম সূত্র তোমরা জানো, এখানে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকবে, এভাবে বলা আছে তোমার স্টেটমেন্টে। এখন এখান থেকে আমরা কি কি বিষয়ের ধারণা পাই? এখান থেকে ধারণা পাই জড়তা এবং বলের। জড়তা কি? জড়তা হচ্ছে একটি বস্তু যেভাবে থাকার সেভাবে থাকার প্রবণতা। তাহলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম গতিতেই চলতে থাকবে, এটাই তার প্রবণতা। তাহলে এটাকেই আমরা জড়তা বলছি। তাহলে এই ক্ষেত্রে আমরা আদিবেগ এবং শেষ বেগ স্থির বস্তুর ক্ষেত্রে শূন্য থাকে, আগেও যা থাকবে স্থির থাকবে, পরও ওই স্থিরই থাকবে, এই জন্য বেগ শূন্য। কিন্তু সুষম গতিতে যখন চলে তখন আদিবেগ এবং শেষ বেগ একই থাকে এবং এই বেগের কোনো পরিবর্তন হয়নি। শিক্ষার্থীরা, এর সাথে সাথে আমরা আরেকটি বিষয়ের ধারণা নিই, সেটা হচ্ছে বল, ফোর্স। এখন বলের কোন বিষয়ের ধারণাটা নেই? এখানে গুণগত বা ভৌতগত বিষয়ের উপরে আমরা এখান থেকে আমরা ধারণা নেই। তাহলে আমরা নিউটনের প্রথম সূত্র থেকে বলের গুণগত সংজ্ঞাকে এভাবে দিতে পারি যে যা স্থির বস্তুর উপরে ক্রিয়া করে গতিশীল করে বা গতিশীল বস্তুর উপরে ক্রিয়া করে গতির পরিবর্তন করে তাকেই বলা হচ্ছে বল। এটা হলো গুণগত বল। গুণগত বিষয়টা হলো আসলে বস্তুটা কীরকম সেটাকে ধারণা নেয়া। শিক্ষার্থীরা, কিন্তু বল কতটুক এই বিষয়ে কিন্তু আমরা এখনো বলতে পারছি না প্রথম সূত্র থেকে। এটার জন্য আমাদের এক্ষেত্রে বিজ্ঞানী নিউটন দ্বিতীয় সূত্রটি এভাবে প্রদান করেছেন ভরবেগের উপর। তোমরা জানো ভরবেগ কি? ভর আর বেগের গুণফল। তাহলে ভরবেগের সংশ্লিষ্ট যে সূত্রটি দিয়েছিলেন যে কোনো বস্তুর উপরে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এখন এই যে প্রযুক্ত বলের সমানুপাতিক, এই সমীকরণটি থেকে এই সূত্রটি প্রয়োগ করে আমরা বলের পরিমাপ বের করার একটি সূত্র তৈরি করতে পারি, সেখান থেকে বা প্রতিপাদন করতে পারি। সেটা হচ্ছে F=ma। এবং দেখো, F=ma ভর, বস্তুর ভর এবং এর উপর প্রযুক্ত ত্বরণ যদি আমরা গুণ করি তাহলে বলের পরিমাণটি পেয়ে যাই। তাহলে আমরা এখান থেকে দ্বিতীয় সূত্র থেকে তাহলে আমরা আউটকাম কি পাচ্ছি? এখানে বলের পরিমাণের ধারণা পাচ্ছি। শিক্ষার্থীরা, এরপর আসো আরেকটি অবিস্মরণীয় সূত্রের। সেখানে ছিল তৃতীয় সূত্র। এটা খুবই বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ হচ্ছে। এই সূত্রটি কি হয়েছে? প্রত্যেকটি ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। এখানে যদি আমরা কোনো একটি বস্তুর উপরে F1 ফোর্স দাও, ওই বস্তুটিও তোমার উপরে ওই F2 মানের বিপরীতমুখী একটা ফোর্স দিবে। তাহলে আমরা এই সূত্রটিকে এভাবে দেখাতে পারি। এখন এই সূত্রকে
কাজে লাগিয়ে আমরা আরেকটি সূত্রের অবতারণা করতে পারি, সেটা হলো ভরবেগের সংরক্ষণ নীতি। তোমরা জানো একাধিক বস্তুর যখন সংঘর্ষ হয়, তোমরা দেখো একাধিক গাড়ি বা একাধিক কোনো বস্তু যদি সংঘর্ষে লিপ্ত হয়, তাদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল যদি বাহ্যিকভাবে ক্রিয়া না করে, তাহলে মোট ভরবেগের পরিবর্তন হবে। তার মানে বস্তুগুলোর আগে যে ভরবেগ থাকবে এবং সংঘর্ষের পরে ওই একই রকম ভরবেগ হবে, এই ভরবেগের কোনো পরিবর্তন হবে না। এটাই হলো ভরবেগের সংরক্ষণ বা নিত্যতা নীতি। এখন শিক্ষার্থীরা, আমি এর প্রয়োগ করতে যাব এর প্রারম্ভিক কিছু আরও দুটি বল সম্পর্কে বা বলের দুটি সংজ্ঞা সম্পর্কে আলোচনা করার প্রয়োজন বোধ করছি। এখানে প্রথমেই রয়েছে ঘাত বল। ঘাত বল কি? খুব অল্প সময়ের জন্য যদি কোনো বস্তুর উপরে বড় মানের বল প্রযুক্ত হয়, তাকে ঘাত বল বলে। শিক্ষার্থীরা, এটা ক্লিয়ারভাবে বোঝার জন্য মনে করো তোমরা ক্রিকেট খেলা দেখে থাকো। এখন ক্রিকেট খেলার জন্য বলার বল করলে যে ব্যাটসম্যান থাকে সে কিন্তু খুব সজোরে ব্যাট চালিয়ে দেয়, এবং দেখো এই যে বলের পরিমাণটা অনেক বেশি, কিন্তু ওই বলে ব্যাটে যে আঘাতের সময়কাল এটা কিন্তু অত্যন্ত কম। তাহলে এই বলটা কি? ঘাত বল। তো এইভাবে অসংখ্য উদাহরণ দেওয়া যায়। ট্রেনে ট্রেনে সংঘর্ষ, তারপর স্ট্রাইকার ফুটবলে লাথি মারে যে এই যে কিক করছে এইটা। তাহলে এইভাবে আমরা আরও উদাহরণ দিতে পারি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। শিক্ষার্থীরা, আর একটা টার্মে আসি বা একটা রাশিতে আসি, বলের ঘাত। বলের ঘাত কি? বলের ঘাত হলো বস্তুর উপরে যে বল দিচ্ছি এবং ওই ক্রিয়াকাল, এই দুইটার গুণফল। এবং তোমরা তার মানে আমরা বলের ঘাতকে যে দ্বারা প্রকাশ করলে, জে ইকুয়াল টু এফ টি, আমরা এখান থেকে এভাবে লিখতে পারি। এই বল যদি এফ ইকুয়াল টু এম এ বসিয়ে দেই আর এখানে টি বসিয়ে দেই, তাহলে আমরা একদম সহজভাবে সরলীকরণ করতে চাই। ভি ইউ বাই টি ইন্টু টি, এম ভি এম ইউ, তার মানে ভরবেগের পরিবর্তন। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। এর থেকে বলা যায়, তার মানে আমরা যদি বলের ঘাতের মাত্রা সমীকরণ অথবা একক বের করতে চাই, তাহলে আসলে কার একক বের করলেই চলবে? ভরবেগের পরিবর্তন। তার মানে ভরবেগের মাত্রা বের করলেই আমরা এখান থেকে বের করতে পারি। তাহলে ভরবেগের মাত্রা থেকে আমরা জানি, তাহলে এইভাবে লিখতে পারি, বলের ঘাতের মাত্রা, তাহলে ভরবেগের মাত্রা। তাহলে ভরবেগের মাত্রা কি তোমরা জানো? ভরবেগের মাত্রা হলো এম এল টি ইনভার্স 1। এভাবে আমরা বের করতে পারি শিক্ষার্থীরা। তাহলে আমাদের এরকমের বিষয়গুলো আসলে আমরা প্রয়োগ করতে পারবো। আবার যদি কোনো একটি গাণিতিক সমস্যায় বলের ঘাত বের করতে বলে, আমরা আর কিছুই বের করব না, করব আসলে অ্যাকচুয়ালি কি? ভরবেগের পরিবর্তন, মানে আদি ভরবেগ এবং শেষ ভরবেগের যে পার্থক্যটা হয়, এই মানটাকে আমরা এখানে বের করলেই চলবে। শিক্ষার্থীরা, এবার আসো আমরা ভরবেগের যে সংরক্ষণ নীতিটা শিখেছিলাম, সেখানে আমরা কয়েকটি বিষয়ের প্রয়োগ করার স্বার্থে আমরা প্রয়োগ করছি। এখানে দেখো প্রথমে রয়েছে রকেটের গতি, তারপর বন্দুকের গতি, হাঁটা, তারপর আরও আমরা কিছু উদাহরণ দিতে পারি। তোমরা এই উদাহরণগুলোকে এখানে প্রয়োগ করার সাথে আমরা বাস্তবিকভাবে প্রয়োগ করতে পারি, সেগুলো তোমরা দেখে নিতে পারো। এখানে দেখো রকেটের গতিটা আমি আলোচনার জন্য নিয়ে আসলাম। এখানে রকেটের গতিতে তোমরা জানো রকেট একটি নির্দিষ্ট ভর নিয়ে ভর অর্জন করে এবং এর মধ্যে থাকে জ্বালানি। তাহলে রকেট যখন জ্বালানি নির্গত করে, এই জ্বালানির ভর ডেল্টা এম, আর এই জ্বালানির ভর যদি স্মল ভি দেই এবং রকেটের ভর যদি ক্যাপিটাল এম দেই এবং রকেটের ঊর্ধ্বমুখী বেগ যদি ক্যাপিটাল ভি দেই, তাহলে এটা যদি জ্বালানি নির্গত হওয়ার আগে এই ভরবেগটা কি ছিল, আমাদের যদি সূত্রটা যেটা জানা আছে সেটা জানো, m1 u1 m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2।
এই সূত্রটা যদি আমরা প্রয়োগ করি, দেখো আদি অবস্থায় এই বেগ মানে জ্বালানির বেগ এবং রকেটের বেগ দুইটাই শূন্য হওয়ার কারণে এখানে ভরবেগের সমষ্টি শূন্য থাকে। তাহলে পরবর্তীতে যে ভরবেগ লাভ করবে, তাহলে আমরা সূত্রটাকে এভাবে লিখতে পারি এম ভি প্লাস ডেল্টা এম ভি। তাহলে এই সূত্রকে আমরা প্রয়োগ করে আমরা রকেটের বা জ্বালানির ভরবেগ বের করতে পারি। এছাড়া আমরা এর থেকে আরও কিছু বিষয় বের করার, যেমন বলের ঘাতও প্রয়োগ করে আমরা এর থেকে বের করতে পারি। তোমরা দেখো বলের ঘাত এফ টি ডেল্টা টি, বলের ঘাত জে ইকুয়াল টু আমরা জানি ভরবেগের পরিবর্তন ডেল্টা পি, তা ভরবেগের পরিবর্তন ডেল্টা এম ভি। তাহলে এখানে দেখো শিক্ষার্থীরা, তোমরা এলোমেলো করে ফেলবে না, এখানে দেখো এটা হলো বলের ঘাতের সংজ্ঞা থেকে আমরা এটা লিখতে পারি এবং আমরা যে প্রতিপাদন করেছিলাম ভরবেগের পরিবর্তন সেখান থেকে এটা বসাতে পারি। তাহলে এখান থেকে যদি বসাতে পারি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অতএব এফ ইকুয়াল টু ডেল্টা এম বাই ডেল্টা টি ইন্টু ভি। দেখো শিক্ষার্থীরা, এই যে সমীকরণটি রয়েছে এখান থেকে আমাদের যে এখানে যে মানটি রয়েছে এটাকে বলা হয় জ্বালানি নির্গতের হার, রকেটের জ্বালানি নির্গতের হার। শিক্ষার্থীরা তাহলে আর এই যে এফ, এফ হচ্ছে ধাক্কা, থ্রাস্ট। ধাক্কা কি বলতে পারো? ধাক্কা হলো জ্বালানি একটা নির্দিষ্ট রেটে তার নির্গত করবে, এই নির্গত করলে এই রকেটটি ঊর্ধ্বমুখী একটি স্থির বল লাভ করে, এই স্থির বলটাকে বলা হচ্ছে ধাক্কা। আর এই সমীকরণ থেকে আমরা ত্বরণও ইচ্ছা করলে বের করতে পারি। তাহলে আশা করি রকেট সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলি আছে তোমরা এটা সমাধান করতে পারবা শিক্ষার্থীরা বন্দুকের গতি নিয়ে তোমরা এসএসসি পর্যায়ে খুবই আলোচনা করেছে, সেখানে ম্যাথমেটিক্যালি তোমরা সমাধান করেছো, আশা করি এটা পারবে। এবং হাঁটার ক্ষেত্রে কিভাবে এটাকে তৃতীয় সূত্রটাকে ব্যবহার করতে পারি, তোমরা দেখো আমরা যখন হাঁটি আমাদের সামনের পা আমাদের ভূমির উপরে সমান্তরালে থাকে, কিন্তু পিছনের পা আমরা তির্যকভাবে রাখি। তা তির্যকভাবে যখন পা রাখি, তোমরা জানো তির্যকভাবে কোনো কিছু রাখা হলে বল প্রয়োগ করলে তার বিপরীত দিকে একটা প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়। আর এই প্রতিক্রিয়া যে বল দিচ্ছি পিছনের পার কারণে, এই প্রতিক্রিয়া বলের উপাংশে বিভাজিত হয়, আর উপাংশে বিভাজিত হলে যার এর অনুভূমিক উপাংশ সামনের দিকে কাজ করে আর উল্লম্ব উপাংশ তোমার ওজন দ্বারা প্রশমিত হয়ে যায়। তাহলে এভাবে সামনে ইগনের ক্ষেত্রে আমরা প্রতিক্রিয়া বলকে ব্যবহার করতে পারি। এই জন্য নিউটনের তৃতীয় সূত্র বাস্তব ক্ষেত্রে আমাদের হাঁটা চলার ক্ষেত্রে এটা খুবই ব্যাখ্যা প্রদানে আমাদের বোঝার সহজার্থে বুঝতে পারি। এবার শিক্ষার্থীরা আমরা আরেকটি স্লাইডে যাচ্ছি। তার আগে তোমাদের আমি একটু নিউটনীয় বলবিদ্যা, নিউটনের সূত্রের বলবিদ্যা অংশে যে কিছু সীমাবদ্ধতা রয়েছে, কি সীমাবদ্ধতা রয়েছে শিক্ষার্থীরা দেখো, নিউটনীয় বড় মানের বস্তুর উপরে ক্রিয়া করে, বড় আকারের যে বস্তু থাকে ভর বেশি এরকম বস্তুর উপরে ক্রিয়া করে তার গতিকে এবং যার বেগ কম থাকে সেই সকল বস্তুর গতি ব্যাখ্যা করতে পারে। কিন্তু যে সকল বস্তুর গতি একদম আলোর গতির কাছাকাছি সেই সকল বিষয়ের ব্যাখ্যা দিতে পারে না, সেখানে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের প্রয়োজন রয়েছে। এটা একটা নিউটনের সূত্রের সীমাবদ্ধতা বলতে পারো। তাহলে আমরা এই বিষয়টা এখনই আমরা শেষ করছি। এখন আমরা নতুন একটা টপিকে যাব। তাহলে আমাদের নিউটনী বলবিদ্যা তোমরা ভালোভাবে স্টাডি করবা এবং গাণিতিক সমস্যাবলী বাসায় করবা, যেটা এসএসসি পর্যায়ে চর্চা আছে ওটাকে আবার এখানে রিভিউ করবা। আমার আশা করি তোমাদের প্রবলেমগুলো কেটে যাবে। এখন দেখো শিক্ষার্থীরা, এবার আসো ঘূর্ণন গতি। গত অধ্যায়ে আমরা শেষের দিকে ঘূর্ণন গতির আলোচনা করেছিলাম কিছুটা। সেখানে আমরা কৌণিক বেগ, ত্বরণ এবং কেন্দ্রমুখী বলের বা কেন্দ্রমুখী ত্বরণের বিষয়ে কিছুটা হলো ধারণা নিয়েছিলাম। এখানে ব্যাপকভাবে আলোচনা রয়েছে। তোমরা আমার ক্লাসের সাথে সংযুক্ত থাকলে আশা করি উপকৃত হবে। শিক্ষার্থীরা, ঘূর্ণন গতি সম্পর্কে আলোচনা করার স্বার্থে আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ রাশি সম্পর্কে জানার খুবই প্রয়োজন রয়েছে। এর প্রথমেই আসে জড়তার ভ্রামক। শিক্ষার্থীরা, জড়তার ধারণা আছে বস্তুর স্বাভাবিক অবস্থায় থাকার প্রবণতা, এবং জড়তার পরিমাপক কি? ভর,
মাস। এখন এই ক্ষেত্রে ঘূর্ণন গতির ক্ষেত্রে কোনো ঘূর্ণন গতিকে যদি বাধা দিতে চায় তাহলে যে রাশিটির প্রয়োজন হয় তার নামই হলো জড়তার ভ্রামক। শিক্ষার্থীরা, আমরা এভাবে সংজ্ঞায়ন করতে পারি, যা কোনো অক্ষের সাপেক্ষে ঘূর্ণন অক্ষের সাপেক্ষে একটি বস্তু ঘূর্ণন গতির পরিবর্তনকে বাধা দেয় তার নামই হলো জড়তার ভ্রামক। এটাকে ক্যাপিটাল আই দ্বারা সূচিত করা হয়। শিক্ষার্থীরা, এটাকে যদি আমরা গাণিতিক ব্যাখ্যা দেই, তোমরা দেখো আমাদের পার্শ্ববর্তী একটি চিত্র দেয়া আছে। চিত্রে একটা দৃঢ় বস্তু দেয়া আছে, দৃঢ় বস্তুর অসংখ্য এন সংখ্যক কণা রয়েছে। এই কণার যে কোনো একটি বিষয় যদি করি, আমি সাথে সাথে তোমাদের বোঝার স্বার্থে আমি এখানে আবার চিত্রটি এঁকে দেখাচ্ছি। একটি কণা বিবেচনা করলাম, এই কণার নাম দিলাম এ বা 1 নম্বর কণা। এই 1 নম্বর কণার ভর দিলাম m1। ঘূর্ণন অক্ষ থেকে যে লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্ব দিব হচ্ছে r1। এখন দেখো শিক্ষার্থীরা, এই বস্তুটা এভাবে চারদিকে ঘুরছে, এই ঘূর্ণন অক্ষ PQ কে কেন্দ্র করে চারদিকে ঘুরছে। অথবা তুমি এভাবে লিখতে পারো, একটি লাঠির সাথে সুতার প্রান্তে একটি আংটি বা পাথর বেঁধে যদি ঘোরাতে থাকি, তাও এরকম একটি বিষয় হবে। এখন দেখো শিক্ষার্থীরা, এখন এভাবে যদি ওই বস্তুর মধ্যে একটি কণা m1 নেই এবং লম্ব দূরত্ব r1 হয়, তাহলে গাণিতিকভাবে এটাকে সংজ্ঞায়ন এভাবে করা যায়, কোনো একটি অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত একটি কণার ভর এবং ঘূর্ণন অক্ষ থেকে ওই কণাটির লম্ব দূরত্বের বর্গের গুণফলই হলো কণাটির জড়তার ভ্রামক। I1 = m1 r1 স্কয়ার। শিক্ষার্থীরা, এবার দেখো পুরো বস্তুর যদি জড়তার ভ্রামক আমি বের করতে চাই বা সংজ্ঞা দিতে চাই, তাহলে প্রত্যেকটা কণার আলাদা আলাদা করে জড়তার ভ্রামক বের করতে হবে এবং সবগুলো যদি যোগ করি তাহলে আমরা মোট জড়তার ভ্রামক পাবো। তাহলে mi এভাবে আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে শিক্ষার্থীরা আমরা কি সিদ্ধান্ত নিতে পারি, এখান থেকে জড়তার ভ্রামক গাণিতিকভাবে যদি বের করতে চাই, তাহলে ঘূর্ণন অক্ষ থেকে দূরত্বের বর্গ আর ভরের গুণফলই হলো ওই সংশ্লিষ্ট কণাটির জড়তার ভ্রামক। আর বস্তুর ক্ষেত্রে হলো সকল কণার জড়তার ভ্রামকের সামষ্টিক রূপ। এখন এখানে তোমরা দেখো, এখানে সামেশন দিয়ে দেয়া আছে। আমরা সামেশন দিয়ে যদি এটাকে প্রকাশ করি, এখানে দেখো সামেশনের উপরে হচ্ছে নাম্বার কতগুলো কণা আছে, n সংখ্যক কণা, আর এখানে এটাকে ইন্ডিকেট করব, সেটা হলো 1 2 দিয়ে প্রথম কণা দ্বিতীয় কণা, তাহলে mi ri স্কয়ার এভাবে প্রকাশ করতে পারি। এখন দেখো এখান থেকে একক মাত্রা বের করতে পারবা। শিক্ষার্থীরা, তোমরা এটা যেহেতু প্রথম অধ্যায় তোমাদের আলোচনা হয়েছে, ওই প্রথম অধ্যায়ের সাহায্য নিয়ে তোমরা এই কাজগুলো করে নিবে। শিক্ষার্থীরা, এবার নতুন আরেকটি রাশিতে আসি, সেটা হলো চক্রগতির ব্যাসার্ধ। শিক্ষার্থীরা, এই চক্রগতির ব্যাসার্ধ, যার ইংরেজি হলো রেডিয়াস অফ জাইরেশন। এখন এখানে এটা সংজ্ঞায়ন করতে হবে, যেমন এই টোটাল বস্তুটা সমস্ত ভর একটা বিন্দুতে আমরা কেন্দ্রীভূত করি, একে ভর কেন্দ্র বলে। এখন এই ভর কেন্দ্র এবং সমস্ত ওজন যে বরাবর কাজ করে সেটা হলো ভার কেন্দ্র। তোমরা এই দুইটার পার্থক্য নিশ্চয়ই জানো। এখন মনে করি ভর কেন্দ্র, তাহলে এই ভর কেন্দ্র থেকে ওই ঘূর্ণন অক্ষের যে লম্ব দূরত্ব, এই বিষয়টা আর কিছুই নয়, এইটাকেই বলা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। তাহলে একটি ঘূর্ণনশীল বস্তুর চক্রগতির ব্যাসার্ধ সর্বাধিক কয়টা থাকতে পারবে? একটিই থাকতে পারবে, কারণ ভর কেন্দ্র একটাই থাকবে। শিক্ষার্থীরা, এখন দেখো ঘূর্ণন অক্ষের সাপেক্ষে দৃঢ় বস্তু এমন একটি বিন্দু আছে জি, আমরা এখানে জি দিয়ে প্রকাশ করলাম, যে স্থানে বস্তুর সমস্ত ভর কেন্দ্রীভূত আছে। এখানে ধরে নিছি এখানে কেন্দ্রীভূত আছে সমস্ত ভর। শিক্ষার্থীরা, এখন দেখো সমস্ত ভর কেন্দ্রীভূত আছে, তাহলে ঘূর্ণন অক্ষের সাপেক্ষে ওই কেন্দ্রীভূত বিন্দুর দূরত্বকে, লম্ব দূরত্বকে বলা হয় চক্রগতির ব্যাসার্ধ, যাকে ক্যাপিটাল কি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা জড়তার ভ্রামকের সম্পর্কটি আমরা এভাবে লিখতে পারি, I = mk স্কয়ার। তখন আর এর জায়গায় কে স্কয়ার হবে, এখানে থাকলে আর এমটাকে তখন ক্যাপিটাল বলা হবে, কারণ ক্যাপিটাল এম মানে কি সামেশন ওভার mi, সকল কণার ভরের সমষ্টি। এই জন্য যখন কে আসবে তখন ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করব, মানে ওই দৃঢ় বস্তুর সমস্ত ভরকে এখানে প্রকাশ করবে। শিক্ষার্থীরা, তাহলে আমরা চক্রগতির বিষয় সম্পর্কেও ধারণা নিতে পেরেছি। এবার আমাদের আরো কিছু রাশির দিকে আরো ধারণা নেই। শিক্ষার্থীরা, এখানে দেখো কৌণিক ভরবেগ।
আরেকটি গুরুত্বপূর্ণ রাশি ঘূর্ণন গতির ক্ষেত্রে। এখানে দেখো কৌণিক ভরবেগকে যদি আমরা গাণিতিকভাবে, তোমরা ভরবেগ জানো, ভরবেগ হলো কি, আমরা সাধারণত যখন ভরবেগ বলবো তাহলে তোমরা আসলে ধরে নিবে যে আসলে ভরবেগটা কি, তখন তোমরা প্রকৃত অর্থে ধরে নিবে যে ভরবেগ হচ্ছে রৈখিক ভরবেগ। কিন্তু কৌণিক ভরবেগ যদি সিদ্ধান্ত নিতে চাও তাহলে তোমাদেরকে এখানে সংজ্ঞায়ন এভাবে করতে হবে, কোনো অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত একটি বস্তুর ব্যাসার্ধ ভেক্টর। ব্যাসার্ধ ভেক্টর তোমরা নিশ্চয়ই জানো, কেন্দ্র থেকে বাইরের দিকে কাজ করে। ব্যাসার্ধ ভেক্টর ও রৈখিক ভরবেগের ক্রস গুণফলকে কৌণিক ভরবেগ বলে। তাহলে আমরা গাণিতিকভাবে যদি প্রকাশ করি এল ইকুয়াল টু আর ক্রস পি। আর হলো ব্যাসার্ধ ভেক্টর, যেহেতু ডানহাতি স্ক্রু নিয়ম অনুসারে এটাকে ক্রস গুণনের বিনিময় করা যায় না, তার মানে আর ভেক্টরটা সবাই প্রথমে আসবে, ক্রস দিয়ে ভরবেগ থাকবে। এখানে ভরবেগ, তাহলে আমরা এটাকে যদি মডুলাস দিয়ে মান বের করি তাহলে আসবে মডুলাস আর ক্রস পি। এখন আর পি এখান থেকে লেখা যাবে, দেখো শিক্ষার্থীরা, আর পি হলো এমভি ভরবেগ, তাহলে এম ভি আর। তাহলে আমরা এভাবে কৌণিক ভরবেগের মান বের করতে পারি শিক্ষার্থীরা। এই থেকে এখান থেকে ইচ্ছা করলে আমরা এই যে ভি ইকুয়াল টু ওমেগা আর, এই সম্পর্ক থেকে আমরা রূপান্তর করতে পারি ভি ইকুয়াল টু ওমেগা আর, সেই রূপান্তর করেও দেখাতে পারি। তাহলে সেক্ষেত্রে আমাদের সমীকরণটা দাঁড়াবে কি এম ওমেগা আর ইন্টু আর, তাহলে লেখা যাবে এম ওমেগা আর স্কোয়ার। এভাবে আমরা অঙ্ক করার স্বার্থে এইভাবে মানগুলোকে আমরা, সূত্রগুলোকে আমরা ভেরিয়েশন করে লিখতে পারি। শিক্ষার্থীরা এখন তোমরা একক এবং মাত্রা তোমরা এখান থেকে বের করে নিতে পারবা, সমীকরণ থাকলে বের করা খুবই সহজ হয়। শিক্ষার্থীরা তাহলে আমরা কৌণিক ভরবেগের ধারণা পেয়েছি, এবার আসো টর্ক সম্পর্কে ধারণা নিব। টর্ক ঘূর্ণন গতির সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি রাশি, সেটা হলো টর্ক। এখানে দেখো টর্ক হলো বলের ভ্রামক। তাহলে বলের ভ্রামক, তাহলে বলের ভ্রামক কি করে? যা একটি বস্তুকে কোনো অক্ষের চারদিকে ঘোরায়। তোমরা বলের আজ কি ধারণা পেয়েছিলা যে একটা বস্তু স্থির বস্তুকে গতিশীল করবে, তাহলে এখানে টর্ক কি করে? একটা স্থির বস্তুকে ঘূর্ণন করবে, ঘুরাবে। আর ঘূর্ণনরত বস্তুর আছে ঘূর্ণন গতি, তাহলে পৃথিবীতে যা কিছু ঘুরে সেখানে আসলে অ্যাকচুয়ালি কি কাজ করে? টর্ক কাজ করে। এই জন্য আমরা বলতে পারি টর্কের আরেকটি নাম ঘূর্ণন বল, ঠিক আছে? তাহলে অথবা টর্ক বলের বিশেষ রূপ মাত্র থাকে। তাহলে এখানে গাণিতিকভাবে যদি আমরা বলি, তোমরা পাশের চিত্র দেখো টর্ক কিভাবে কাজ করছে। একটি হুইল বা চাকা ঘুরছে, সেখানে দেখো বাহিরের দিকে কাজ করছে, তাহলে এখানে যে বল কাজ করছে তার ওই উল্লম্ব তল এবং ব্যাসার্ধ ভেক্টরের উল্লম্ব তলের দুটির যে তলের ঠিক খারাপভাবে উপরের দিকে কি কাজ করছে? টর্ক কাজ করছে। তাহলে টর্কে আমরা বিশেষ একটি সিম্বল, গ্রিক সিম্বল দিয়ে টাউ ইকুয়াল টু আর ক্রস এফ লিখতে পারি। তাহলে এর যদি গাণিতিক সংজ্ঞা দিতে চাই তাহলে এখানে দেখো স্লাইডে গাণিতিক সংজ্ঞাটি উল্লেখ করা আছে শিক্ষার্থীরা। টর্ক হলো কোনো অক্ষের সাপেক্ষে ঘূর্ণনশীল বস্তুর ব্যাসার্ধ ভেক্টর এবং ক্রিয়ারত বলের ক্রস গুণফল। তাহলে এক্ষেত্রে আমরা এটাকে যদি মান বের করতে চাই তাহলে আমরা লিখব কি? তাহলে আর এফ, ঠিক আছে, মডুলাস দিয়ে আমরা যদি মান বের করতে চাই একক ভেক্টরের জন্য 1 হবে, তাহলে আসবে আর এফ হলো এফ ইকুয়াল টু এম এ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আর এম এ হলো কি আলফা, আর আলফা হলো কৌণিক ত্বরণের সাথে এই সম্পর্ক তোমরা জানো। তাহলে এখান থেকে এম আলফা আর স্কয়ার, এভাবে আমরা টর্কের সমীকরণকে প্রকাশ করতে পারি। তাহলে এফ আর বা এম আলফা স্কয়ার আর। এখন এইটাকে আমরা যদি ভিন্নভাবে আরেকটি ভাবে যদি সংজ্ঞায়ন করতে চাই তাহলে এটাকে লিখতে পারি দ্বন্দ্বের ভ্রামককেও টর্ক বলে। দ্বন্দ্ব কি? তাহলে দ্বন্দ্ব কখন হয়? শিক্ষার্থীরা তোমরা জানো দ্বন্দ্ব কাদের মধ্যে হয়? সমান যাদের শক্তি থাকে তাদের মধ্যে। একটু
একজন দুর্বল আর একজন সবল, তাদের মধ্যে দ্বন্দ্ব হবে না। এখন তাদের মধ্যে যদি দ্বন্দ্ব সৃষ্টি করতে চাও, তাহলে দ্বন্দ্বকে আমরা কিভাবে লিখতে পারি? দ্বন্দ্ব কাকে বলে? একই মানের। দ্বন্দ্ব কাকে বলে? একই মানের বিপরীতমুখী, একই মানের বিপরীতমুখী দুটি সমান্তরাল বল যদি বিপরীতমুখী হয়ে নির্দিষ্ট দূরত্বে ক্রিয়ারত থাকে, ওই বলদ্বয়কে পরস্পরের দ্বন্দ্ব বলে। দ্বন্দ্ব বলে। তাহলে এটা যদি ডি দূরত্বে কাজ করে, তাহলে এই দ্বন্দ্বের ফলে দেখো এইভাবে এইটা এইদিকে কাজ করে, এটা দিকে কাজ করে, দেখো অলরেডি এটা ঘুরতে থাকবে। তাহলে এই ঘূর্ণনশীল হলে আসলে এই যে ভ্রামক সৃষ্টি করছে দ্বন্দ্বের জন্য, এই ভ্রামকটার নামই হলো টর্ক। এখন এই জন্য দ্বন্দ্বের ভ্রামককে আমরা টর্ক বলে থাকি। তাহলে দ্বন্দ্বের ভ্রামক, তাহলে আমরা লিখতে পারি দ্বন্দ্বের ভ্রামক, দ্বন্দ্বের ভ্রামক ইকুয়াল টু যে কোনো একটি বলের মান এবং বাহুর যে দূরত্ব, বাহুর দূরত্বের গুণফলকে বলা হয় টর্ক। এর একক হবে, যেহেতু এটার একক কি বলা যাবে? বলের একক হলো নিউটন, আর এখানে কি আছে? দূরত্বের একক হলো মিটার, তো নিউটন মিটার। ঠিক আছে? তাহলে আমরা এভাবে টর্কের মাত্রাও বের করতে পারি, এবং আমরা দেখলাম যে টর্ক একটি কিভাবে সম্পর্কযুক্ত হয়। আমাদের আরও কিছু প্রয়োজনীয় গাণিতিক সমস্যা রয়েছে, সেগুলো গাণিতিক সমস্যাগুলোর আগে আমরা কয়েকটি প্রয়োজনীয় সমীকরণ সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনায় আসব। শিক্ষার্থীরা, একে একে আমরা শেষের দিকে চলে আসলাম। এখন দেখো কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। পদার্থবিজ্ঞানে মৌলিক যে কটি সূত্র রয়েছে তার মধ্যে এটি অন্যতম একটি সূত্র, কারণ অণু, পরমাণু এবং নবমণ্ডলে এই কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র পালিত হয়ে থাকে, এবং এই সূত্রটি ভরবেগের যেমন একটি নির্দিষ্ট ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু এটা সর্বক্ষেত্রেই প্রযোজ্য, এটা একটি সার্বজনীন সূত্র। শিক্ষার্থীরা, এই সূত্রের মূল বক্তব্য কি রয়েছে এটা আমরা দেখার চেষ্টা করি। এখানে দেখো, ঘূর্ণনরত বস্তুর উপরে বাহ্যিক ক্রিয়া না করলে কৌণিক ভরবেগ একই থাকে। শিক্ষার্থীরা, তোমরা নিউটনের যে আমরা গতিসূত্র শিখেছিলাম তার বিশেষ রূপে আমরা যদি টর্কের স্থলে বল এবং ভরবেগের স্থলে কৌণিক ভরবেগ এগুলো স্থানান্তর করি, তাহলে সেখান থেকে নিউটনের কৌণিক গতির দ্বিতীয় সূত্র থেকে জানি টর্ক বলের জায়গায় আসবে কি? এফ ইকুয়াল টু এম এ, তার মানে কি ডিপি বাই ডিটি, এভাবে লিখতে পারি ক্যালকুলাস সিস্টেমে। তাহলে এটার ক্ষেত্রে আসবে টর্ক ঘূর্ণন বল। তা ঘূর্ণন বলের জায়গায় যেহেতু জড়তার ভরের জায়গায় আসে কি? জড়তার ভ্রামক, তাহলে এইভাবে লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কৌণিক ভরবেগের পরিবর্তন, তার ডিএল বাই ডিটি। এখন দেখো শিক্ষার্থীরা, এই এখানে বলা আছে বাহ্যিক টর্ক শূন্য, তাহলে বাহ্যিক টর্ক যদি শূন্য হয় বা ডিএল ইকুয়াল টু শূন্য, এখন উভয় পক্ষে যদি সমাকলন করি, সমাকলন ধ্রুবক, তোমরা সমাকলনের সাথে পরিচিত আছো নিশ্চয়ই। তাহলে ডিএক্স কে যদি সমাকলন করে এভাবে, এটা গেলে সমাকলন চিহ্ন তোমরা জানো ক্যালকুলাসের একটি পদ্ধতি, তাহলে সেখানে আছে ডিএক্স কে সমাকলন করলে পাওয়া যাবে এক্স, তাহলে ডিএল কে সমাকলন করলে পাওয়া যাবে এল, এল কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে আমরা লিখতে পারি এটা, তাহলে এখানে কি মিলে যাচ্ছে? ঘূর্ণনরত বস্তুর উপরে বাহ্যিক টর্ক ক্রিয়া না করলে কৌণিক ভরবেগ সবসময় একই থাকবে, অর্থাৎ সংরক্ষিত হবে। শিক্ষার্থীরা, তাহলে আমাদের এভাবে বিষয়টা রয়েছে, এর বাস্তব প্রয়োগগুলো আমরা পরবর্তী ক্লাসরুমে আলোচনা করব। এখন আমরা শিক্ষার্থীরা আমরা এখানে ঘূর্ণন গতির আর একটু পারস্পরিক রাশিগুলোর পারস্পরিক রূপান্তরে এখানে তিনটি সমীকরণ রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রথমটা দেখো, ভরবেগ, এখানে ঘূর্ণন গতিশক্তি ইকে, ইকে ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার। এখন এই সম্পর্কটি আমরা কিভাবে দেখো আমরা বের করতে পারি, জাস্ট তোমাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমি এখানে দিচ্ছি। দেখো, আমরা জানি হাফ এম ভি স্কোয়ার, তোমরা যদি এটার সাথে তুলনা করো, তুলনা করেও আমরা এখানে বের করতে পারি, কারণ জড়তার ভ্রামকের সাথে ভরের তুলনা, এবং এটা রৈখিক বেগের সাথে কৌণিক বেগের একটি সম্পর্ক, তাহলে এই সম্পর্কের আকারই কিন্তু আমাদের ঘূর্ণন গতির ক্ষেত্রে একই রয়েছে। এভাবে আমরা ভরবেগ পি ইকুয়াল টু আমরা জানি এম ভি, তাহলে এটা পি এর জায়গায় কৌণিক ভরবেগ এল, আর এখানে আসবে কি? এম এর জায়গায় আসবে আই, আর কৌণিক বেগের জায়গায় আসবে এখানে ওমেগা। দেখো ওই সম্পর্কটি চলে আসছে। এবং দেখো এফ ইকুয়াল টু আমরা জানি এম এ, এখান থেকে আমরা কি সম্পর্কটা বের করতে পারি শিক্ষার্থীরা? এখানে দেখো আমরা তাহলে ঘূর্ণন বলের জন্য আসবে টাউ,
আর এখানে দেখো জড়তার ভ্রামকের জন্য এর ভরের জায়গায় আসবে জড়তার ভ্রামক, আর এখানে আসবে আলফা। এখানে দেখো খুব সহজেই আমরা এই সূত্রগুলো একই রূপে রয়েছে, তোমরা জাস্ট গতির ধরন ভেদে এই দুটা পার্থক্য হয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা এর গাণিতিকভাবে আমরা প্রমাণও করতে পারি এবং কণা সিস্টেম পদ্ধতিতে এটাগুলোর প্রমাণও করা যায়। আমরা এখানে এই সূত্রগুলো যেহেতু এখান থেকে বুঝতে পেরেছি বা রপ্ত করতে পারছি, সেই জন্য আর ওই আলোচনায় যাব না। আমরা যেহেতু অঙ্ক করার প্রয়োজন রয়েছে সেই অঙ্কগুলোর দিকেই যাচ্ছি। এখানে দেখো দুটি গাণিতিক সমস্যা রয়েছে। এটার প্রথমেই যে সমস্যাটি রয়েছে সেটা দেখো, কোনো অক্ষ সাপেক্ষে একটি লৌহ নির্মিত বস্তুর চক্রগতির ব্যাসার্ধ দেয়া আছে, বস্তুর ভরবেগ বের করো। জড়তার ভ্রামকের সূত্র তাহলে আমরা জানি এক্ষেত্রে, তাহলে 1 নম্বর প্রশ্নটা রয়েছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি mk²। এই তথ্যগুলো যদি আমরা বসিয়ে দিই জড়তার ভ্রামক পাওয়া যাবে, এবং বসলে এই মানটা তোমরা স্ক্রিনে দেখো রেজাল্টটা দেয়া আছে, সেখান থেকে তোমরা বের করতে পারবে। এখানে দেখো দ্বিতীয় আরেকটি অঙ্ক দেয়া আছে কৌণিক ভরবেগের ক্ষেত্রে। তোমরা অঙ্কটা পড়ে নাও স্ক্রিন থেকে। এখন সেখানে আমরা পাচ্ছি কি এল, এখানে কি কি তথ্য দেয়া আছে আমরা সেগুলো লিখতে পারি। ভর দেয়া আছে, ভরের মান দেয়া আছে, তোমরা লিখে নাও। এত মিটার দীর্ঘ, তাহলে দৈর্ঘ্য হলো আর দেয়া আছে, একটি সুতার সাহায্যে বেঁধে ঘুরাচ্ছে। তাহলে আমরা যদি এটাকে চিত্র আকারে যদি দেখি তাহলে এভাবে দেখতে পারি যে এখানে দেয়া আছে, এখানে সুতার সাহায্যে এখানে চারদিকে এভাবে ঘুরছে, রোটেট করছে। তাহলে এই বস্তুটার ভর দেয়া আছে এখানে, আর দূরত্ব সুতার দৈর্ঘ্য এখানে কি হিসেবে ব্যবহার করবে, ব্যাসার্ধ, ঘূর্ণাঙ্গের ব্যাসার্ধ লম্ব দূরত্ব এল। আর দেয়া আছে কি প্রতি সেকেন্ডে এতবার, তাহলে টাইম দেয়া আছে, আর প্রতি সেকেন্ডে তাহলে এখানে কতবার ঘুরে এই সংখ্যা দেয়া আছে 5 বার। রিভলিউশন, 5টি রিভলিউশন দিচ্ছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এম ভি আর, তাহলে এখান থেকে এম ওমেগা আর, তাহলে এখান থেকে লিখতে পারি এম ওমেগা হলো কৌণিক বেগ, তাহলে লিখতে পারি 2 পাই এন বাই টি। আমাদের এই সমীকরণটা জানা আছে, তাহলে এখান থেকে যদি আমরা বসিয়ে দিই 2 পাই এন বাই টি ইন্টু আর, এই তথ্যগুলো সবই এখন আমাদের স্ক্রিনে দেয়া আছে। আমরা যদি মানগুলো বসিয়ে দিই এখানে আমাদের ফলাফল পাবো 6.28 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। তাহলে এভাবে আমরা কৌণিক ভরবেগের অঙ্কগুলো আমরা করতে পারবো। এবং এই সংক্রান্ত আরও রয়েছে টর্কের অঙ্ক, এগুলো আমরা পরবর্তী ক্লাসরুমে আরও বিস্তারিত আলোচনা করব। আজকে তোমাদের আজকের পড়া শেষ করছি। তোমাদের বাসার কাজের জন্য কয়েকটি অঙ্ক দিয়ে দিচ্ছি, যেগুলো স্ক্রিন থেকে তোমরা তুলে নাও। আশা করি তোমরা পারবা। এগুলো তথ্যগুলো আগে যেগুলো দেওয়া আছে সেই মানগুলো লিখে সংশ্লিষ্ট সূত্রটা লিখে ক্যালকুলেটর দিয়ে তোমরা করবা, এবং বই থেকে তোমরা সেইগুলোর সাহায্য নিবে। আশা করি তোমরা পারবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসে শেষ করছি। পরবর্তী ক্লাসের জন্য তোমাদেরকে জানিয়ে আজকের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সকলকে।